বুঝলে ইন্সপেক্টর সারা? ইয়েস স্যার। 40 বছর ধরে গোয়েন্দাগিরি করছি। ওরা যেমন বুনো ওল, আমি তেমনি বাঘা তেঁতুল। আমার হাত থেকে এত সহজে নিস্তার নেই। আই এম শমশের আলী ফ্রম ঝালকাঠি। কিন্তু স্যার কিছু মনে করবেন না, আমি শুনেছি অপরাধী ধরতে গিয়ে আপনি নাকি পালিয়ে এসেছিলেন। ওটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কি, একটা খুব কঠিন অপরাধী, তাকে চেস করতে করতে দৌড়াতে দৌড়াতে তার বাড়িতে ঢুকে গিয়েছি। ওকে ধরবো এমন সময় ওর বউ না একটা বড় বটি নিয়ে এসে আমাকে মারতে গিয়েছে, বলে আমার স্বামীকে ধরলে একদম কচু কাটা করে ফেলবো। তো সেই সময় বুঝলে না, জান বাঁচাতে পালিয়ে গিয়েছিলাম। এরকম হয় আর কি। তাতেই কেসের দফা রফা একদম শেষ। দেখো, বিখ্যাত লোকদের এরকম হয়। ওই যে আইনস্টাইন আপেল গাছের নিচে বসে যদি না থাকতেন এবং কাঁঠাল গাছের নিচে বসতেন, তাহলে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার হতো না। স্যার ওটা আইনস্টাইন না, ওটা হবে নিউটন। ও নিউটন? নিউটন। আরে নিউটন আইনস্টাইন একই কথা, আবিষ্কার নিয়ে কথা তো। আমারও এরকম ব্যাপার হয়েছিল আর কি। যে এনিওয়ে, আমাদের আজকে অ্যাসাইনমেন্ট কি, মিশন কি বলো? আজকে কোনো কেস নেই, তাই আমি গল্প করছি আপনার সাথে স্যার। আরে কি বলছি, এত বড় পৃথিবীতে কিছু ঘটছে না, কোনো রহস্যজনক কিছু? দেখি আমি পৃথিবীতে একটু ভ্রমণ করে আসি, দেখি। বাহ, না 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 না, কোনো রহস্য পৃথিবীতে আমি দেখতে পাচ্ছি না। স্যার হ্যাঁ, আপনি তো চশমা পরেননি, চশমা ছাড়া আপনি কিছুই দেখতে পান না। ও চশমাটা যে কোথায় ভুলে রেখে এসেছি। আচ্ছা, আমি এই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখছি কোথায় কি ঘটেছে। স্যার আমার মনে হয় আপনি আবারও ভুল করছেন। কি? আপনি তো রহস্যের অনুসন্ধান করছেন, এবং এই রহস্যের গন্ধ পেতে হলে আপনাকে নাক দিয়ে শুকতে হবে। চোখে দেখে তো আর গন্ধ পাওয়া যায় না স্যার। ও আচ্ছা, তাই তো। হ্যাঁ, কিছু পেয়েছেন? পাচ্ছি। বাচ্চাদের কলকাকুলির একটা গন্ধ পাচ্ছি আমি। স্যার, বাচ্চাদের? হ্যাঁ, কে কে কে? আমি এইদিকে স্যার, এইদিকে স্যার। স্যার, হ্যাঁ, খবর পেয়েছেন? আমি তো খবর পেয়েছি। তুমি কিছু পেয়েছো? জি স্যার। কোনো রহস্য? অবশ্যই রহস্যময় একটা কাজ স্যার। কি? ফেসবুকে দেখলাম মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ 2023-এর অনুষ্ঠান হচ্ছে। স্যার আমার কাছে এই বিষয়ে আরো ইনফরমেশন আছে। দাঁড়াও, আরো হচ্ছে স্যার। দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড স্কয়ার টয়লেট্রিজ শিশুদের আদরে যত্নে বেড়ে ওঠার কাজ করছে। তাই নাকি? জি স্যার। তুমি কি বলছিলে? স্যার আমি একটু অ্যাড করতে চাই মিস্টার জ্যাকের সাথে। হ্যাঁ। আমার কাছে আরো কিছু ইনফরমেশন আছে, এবং সেটা হচ্ছে স্যার, এটি শুধু একটি অনুষ্ঠানই না, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের এই উদ্যোগের মাধ্যমে মানে আমাদের শিশুদের আদরে যত্নে বেড়ে ওঠার ব্যাপারে ইতিবাচক পরিবর্তন এসেছে স্যার। বাহ, ভেরি এক্সাইটিং। জি স্যার। তাহলে ওই যে মেরিল এবং তোমার শিশুদের এবং স্কয়ার টয়লেট্রিজ ব্যাপারটা কি ঘটছে একবার দেখে আসি, রহস্য অনুসন্ধান করে। মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ। আগের বিজয়ীদের যারা কেমন আছেন তারা? মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ 20 বছর আগে 2004 সালে প্রথম যাত্রা শুরু করে। এই লম্বা সময়ে অসংখ্য বাবা মা তাদের সোনামণিকে নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছেন, জিতে নিয়েছেন শিক্ষা বীমা পুরস্কার। চলুন দেখে নেই সেই শিশুদের কয়েকজন আজ কেমন আছে, তাদের বাবা মায়ের দেখা স্বপ্নের ভবিষ্যৎ এখন কতটুকু বাস্তব হয়েছে। 2006 সাল সিলেট থেকে এসেছিল ছোট্ট হুমায়রা নুসরাত মৌমি। বাবা যখন ঘুম পাড়ানি ছড়ায় বলতেন, পিঁপড়া টানে মই, গড়গড়ের মাতর গড়গড়াটা কই, হালের গরু বাগে খেয়েছে, পিঁপড়া টানে মই। ছোট্ট মৌমির তখন কৌতূহলী প্রশ্ন, পিঁপড়া কিভাবে মই টানে? মেরিল আদরে গড়া ভবিষ্যৎ নির্বাচনের জন্য যে টোকেন দিয়েছিলেন, আমাদের মনের কথাটা উনি কবিতার মাধ্যমে প্রকাশ করলেন। সেই মৌমি এখন মানবতার সেবায় নিয়োজিত, চাকরি করছে ইংল্যান্ডের একটি নার্সিং কলেজে। তার স্বপ্ন এখন অনেকটাই সত্যি হবার অপেক্ষায়।
পুরস্কারটি যেহেতু ছিল আমার ভবিষ্যৎ গড়ার শিক্ষা বীমা, এটা জানার পর I got different kind of inspiration in my studies. Almost 2 years I'm in UK now. I'm a senior carer now. Even I'm continuing my study, like I'm doing some related courses to the healthcare sector. আজ থেকে 17 বছর পূর্বে এই ধরনের একটি পুরস্কার পেয়ে আজ যে তার জীবনকে উজ্জ্বল মনে করছে, আমি অনুভব করতে পারি আজকে যারা পাচ্ছে তারাও আমার মেয়ের মতো উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রেরণা হিসেবে কাজ করবে এই পুরস্কারটি। খুলনা কয়রার প্রত্যন্ত এক এলাকার পল্লী চিকিৎসক মোহাম্মদ কামরুজ্জামান, তার সংসারে আলো ছড়াতে এলো সানি জামান। ছোট্ট সানিকে পেয়ে বাবা মায়ের বাঁধ ভাঙা আনন্দ, আর সেই অনুভূতির কথা গল্পের মতো করে লিখে সানির মা জিতে নিয়েছিলেন মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ 2009। প্রত্যন্ত এলাকায় এমন পুরস্কার জিতে নেয়ায় এই পরিবারের মোড় ঘুরে গেল। এই মেরিল পরিবার প্রত্যন্ত অঞ্চলে এসে তারা যদি আমাদের এরকম পরিবারকে সাহায্য করতে পারে, তাহলে আমাদের সন্তানেরা বড় বড় জায়গায় চলে যেতে পারবে, তারা মানুষের মতো মানুষের দেশ ও দশের সেবা করতে পারবে। এদিকে এলাকায় সামাজিক মর্যাদা যেমন বেড়ে গেল, অপরদিকে ছেলেকে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতেই হবে এমন সংকল্প নিলেন বাবা। এই পুরস্কারের ফলে সমাজের অন্য 10টা ছেলের থেকে ভিন্নভাবে সবাই মূল্যায়ন করে। ছেলেকে নিয়ে অনেক বড় স্বপ্ন আছে, মেডিকেল পড়বে, মানুষের পাশে দাঁড়াবে। এই জন্য আমি স্কয়ারকে অনেক ধন্যবাদ দিতে চাই। সানি এবার গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেছে। তার ইচ্ছে ডাক্তার হয়ে বাবা মায়ের মুখ আরো উজ্জ্বল করা। আমাদের পরবর্তী বিজয়ী শাশ্বতী দাস ও তার মা মিসেস চন্দনা দাস। এবার বলবো 2012 সালের বিজয়ী ফরিদপুরের শাশ্বতী দাসের কথা। শাশ্বতীর মায়ের ইচ্ছে ছিল সাংবাদিক হবার, সাংসারিক কারণে সেটা হয়নি। সেই ইচ্ছে থেকেই তিনি লিখে পাঠালেন কিভাবে সন্তানকে গড়ে তুলতে চান, আর জিতে নেন শিক্ষা বীমা। প্লেতে পড়া শাশ্বতী এখন 10ম শ্রেণীতে পড়ে। ফরিদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পদকও তার দখলে। এছাড়াও শিশু একাডেমি দাবা প্রতিযোগিতার রানার আপ এবং অঙ্কন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের পুরস্কারও সে পেয়েছে। এত গুণে গুণান্বিত শাশ্বতীর ইচ্ছা বড় হয়ে পেশা যেটাই হোক, দেশ এবং দেশের মানুষের সেবা করে যাওয়া। এরকম অসংখ্য সোনামণির সুন্দর ভবিষ্যৎ আদরে গড়ে দেওয়ার যাত্রায় পাশে থাকতে পেরে মেরিল বেবি অত্যন্ত আনন্দিত। আমি তো এই মেরিল এবং স্কয়ার টয়লেট্রিজের কাজ দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। বাবা, শিশুরা হচ্ছে জাতির ভবিষ্যৎ, এদের নিয়ে কাজ করছে, বাহ দারুণ। স্যার, আপনি একদম ঠিক বলেছেন। মানে আমাদের এই সময়কার সোনামণিরা কত লাকি, মানে বাবা মায়ের ভালোবাসার পাশাপাশি আদরে যতনে বেড়ে ওঠায় তারা স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মতো এরকম একটি প্রতিষ্ঠানকে পাশে পেয়েছে। স্যার, আমি যদি ছোটবেলায় এই কোম্পানির খোঁজ পেতাম স্যার, তাহলে আমি একটা খাদ্য বীমা করাতাম স্যার। তোমাকে দেখেই বোঝা যায় যে তুমি খাদ্য রসিক। খাওয়া দাওয়া একটু কমাও, হ্যাঁ খাওয়াটা ভালো, ঠিক আছে ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকে, খাওয়াটা খুব প্রয়োজন। থ্যাংক ইউ স্যার। এই দেখো কে এলো। আরে ওই তো বিখ্যাত গোয়েন্দা শমশালীর দপ্তর। চলো চলো। আপনারা কি চান? স্যারের সাথে কথা বলবো। 1 মিনিট দাঁড়ান। কি কথা বলতে চাই স্যার। সমস্যা নিয়ে এসো। আসুন আসুন আপনারা। চলো। বলুন। জি, আমি শাহরিয়ার হাসান, ইনি আমার ওয়াইফ। বলুন কি করতে পারি আপনাদের জন্য। আসলে আমরা একটা জটিল সমস্যা নিয়ে এসেছি। আমাদের একমাত্র সন্তান রাফি। বুঝতে পেরেছি, সব কথা তো বলতে হবে না, সব কথা বললে তো ছাগলের রহস্য সমাধান করতে পারে। স্যার কোনো ব্যাপার না স্যার, বাচ্চা পালিয়ে গেছে স্যার, এটাই হচ্ছে সমস্যা। আরে কি যে বলেন, এমন কিছু না, এমন কিছু। তাহলে কি টিকটক করতে গিয়ে পড়ে গিয়ে ঠ্যাং ভেঙে ফেলেছে, বাসায় খবর দিচ্ছে না? আরে ওসব কিছু না। আচ্ছা আপনারা বলেন বলেন বলেন। আমার বাবুটার মেজাজ দিন দিনে খিটখিটে হয়ে যাচ্ছে, আর ওর জীবন থেকে আনন্দ উচ্ছ্বাস একেবারেই হারিয়ে যাচ্ছে। স্যার এটাও আমি বুঝে গেছি স্যার,
বাচ্চা ঠিক মতো খাচ্ছে না, না খেলে কিন্তু বাচ্চাদের মেজাজ খিটখিটে হয়ে যায় স্যার, আমারই স্যার মেজাজ গরম হয়ে যায়। তোমার মাথা কি খাওয়া ছাড়া কিচ্ছু নেই নাকি? আপনারা বলেন তো। হ্যাঁ, ব্যাপারটা কি হলো? আসলে আপনাদের এই বিশাল রহস্যের অনুসন্ধান দেখেই তো আমরা এখানে এলাম। আপনারা যদি সমস্যাটার একটা সমাধান করে দিতেন। আপনাদের যাওয়া দরকার শিশু হসপিটালে, এটা রহস্য অনুসন্ধান অফিস। প্লিজ আমাদের না করবেন না, আমরা এখানে এসেছি আপনাদের সাহায্য করতে। এই তো সঠিক জায়গায় চলে এসেছি স্যার। আমি বিরাট বিপদে পড়ে এসেছি। আমার বাবুটা কিছুই খায় না, কারোর সাথে মেশে না, সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে। কি রহস্য লুকিয়ে আছে ওই মোবাইলের মধ্যে? স্যার, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। মানে এদের যাবার কথা হসপিটালে, এরা আমাদের রহস্য অনুসন্ধান অফিসে কি করে? বেশ গোলমেলে বটে। আপনাদের বাচ্চাদের নিয়ে যে সমস্যা, সেগুলোর সমাধান আপনাদের প্রয়োজন। এই সমাধান দিতে গেলে আমাদেরকে আগে অনুসন্ধান করতে হবে। আমাদের এই যে টিম এখন অনুসন্ধান করবে কেন বাচ্চাদের এই সমস্যাগুলো হচ্ছে। অনুসন্ধান শেষে আপনাদেরকে আমরা জানাবো, প্রয়োজন হলে কল করব। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার একটু কষ্ট করে দেখবেন স্যার, প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাচ্চাদেরকে নিয়ে আর ইন্সপেক্টর সারা। ইয়েস স্যার। ইন্সপেক্টর জ্যাকি। ইয়েস স্যার। আমাদের এখন রহস্য অনুসন্ধানে বেরোতে হবে। আমার গোয়েন্দা কোড দাও। তাড়াতাড়ি করো। ও সরি স্যার। আর গোয়েন্দা যন্ত্রপাতি দাও। জি স্যার। দেখি কোথায় কি আছে, কোন জায়গায় স্যার গোলমাল। স্যার স্যার, দূরে দেখার জন্য ওটা না স্যার, বাইনোকুলার। হ্যাঁ, দূরে দেখার জন্য এটা স্যার, এটা। ও, এই জন্য তোমাকে জ্যাকির মতো মোটা দেখাচ্ছে। ঠিক আছে, এটা থাক। তুমি আমাকে বাইনোকুলারটা দাও। আমরা এখন অনুসন্ধান করব বাড়িতে বাড়িতে গিয়ে বাচ্চাদের সমস্যাটা কি। কেমন? রেডি অ্যান্ড লেটস মুভ। স্যার যাওয়ার সময় স্যার একটু পাউরুটি আর কলা কিনে নেই স্যার। আপাতত পানি খাও। না স্যার, খিদে পেয়েছে স্যার। কোনো রহস্য পেলে এই বুঝতে পারলে? স্যার আমি নিশ্চিত বাচ্চাটা খিদে পেয়েছে, তাই ও এমন করছে। আচ্ছা, তুমি কি খাওয়া ছাড়া পৃথিবীতে কিছু বোঝো না? বুঝি স্যার, কিন্তু খাওয়া নিয়ে ভাবতেই ভালো লাগে। তুমি বলো স্যার। মানে আপনার কি মনে হচ্ছে, আপনি কি বুঝতে পারলেন? দেখো, আমি যে নোট করেছি সেটা হচ্ছে বাচ্চাটা মা বাবার অ্যাটেনশন চাইছে। দেখছো না, ও বাবার কাছে যাচ্ছে, বাবা ব্যস্ত। মা কি করছে? মা মোবাইলে কথা বলছে। দিস ইজ এ বিগ প্রবলেম। যদি ব্যস্ত থাকে বাচ্চাকে সময় দেবে কি করে, তাই না? বাচ্চাকে কেউ অ্যাটেনশন দিচ্ছে না। তুমি তো জানো একটা বড় কথা হচ্ছে 0 থেকে 6 বেড়ে ওঠার সময়। কি? 0 থেকে 6 বেড়ে ওঠার সময়। হ্যাঁ, অ্যাটেনশন দিতে হবে, প্রপার অ্যাটেনশন। বুঝতে পেরেছো? তাহলে তুমি নোটটা নাও। অ্যাটেনশন প্রবলেম। ওকে, তাহলে চলো, অ্যাটেনশন প্রবলেম লিখেছো? জি স্যার। বাচ্চাদেরকে প্রপার অ্যাটেনশন দিতে হবে, ঠিক আছে? জি স্যার, অ্যাটেনশন। আরে এই অ্যাটেনশন না, মনোযোগ দিতে হবে, বাচ্চার প্রতি কেয়ারফুল হতে হবে। কেমন? চলো আমরা সামনের বাসায় দেখি কি অবস্থা। চলো 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 চলো।
সেকেন্ড কেস কি দেখে কি মনে হচ্ছে দেখে? স্যার এবার কিন্তু আমার সাথে আপনি একমত হবেন স্যার। দেখে মনে হচ্ছে স্যার ভদ্রলোক অফিস থেকে এসে দেখেন বাসায় রান্না হয়নি, তাই খেপে গিয়েছেন। আর এটা দেখে ভদ্রমহিলাও খেপে গেছেন স্যার। আচ্ছা, তুমি কি খাওয়া ছাড়া কিচ্ছু বোঝো না পৃথিবীতে? আশ্চর্য ব্যাপার। তোমার কি মনে হয় বলো? স্যার আমার মনে হচ্ছে এটা একটা মেগা সিরিয়ালের দৃশ্য। ওই যে ওরকম বলে না, তুমি এটা করতে পারলে 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 পারলে। আরে একজন ডুবে আছে খাওয়ার মধ্যে, একজন মেগা সিরিয়ালের মধ্যে, তাই তো? ব্যাপারটা তা নয়। ব্যাপারটা কি হচ্ছে জানো তো? বাবা মা বাচ্চাটার সামনে ঝগড়া করছে, বাচ্চাটা শুনছে। এটা তার একটা বিশাল একটা 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 ভিতরে মানসিক অবস্থার চাপ পড়ছে। এতে করে বাচ্চা ঝগড়াতে হবে, কারোর সঙ্গে মিশতে পারবে না, অপরাধীও হয়ে উঠতে পারে। বাচ্চাকে প্রপার অ্যাটেনশন দিতে হবে, ওকে বোঝাতে হবে, কেমন? তা নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? নোট রাখো, নোট রাখো। আমার কাছে মনে হয় যে একদম ঠিক বলেছেন স্যার। এবং শুধু তাই নয়, এমন পরিবেশে শিশুর আত্মসম্মান বোধের অভাব হয় স্যার। এক্স্যাক্টলি, আত্মসম্মান, সেলফ রেসপেক্ট, এটা প্রয়োজন। নোট নাও, ল্যাক অফ সেলফ রেসপেক্ট। ল্যাক অফ সেলফ রেসপেক্ট। হ্যাঁ, চলো আমরা পাশের বাসায় গিয়ে দেখি সেখানে কেসটা কি। এসো এসো এসো, কুইক কুইক কুইক। বলো কি মনে হয়? স্যার অতীব দুষ্ট শিশু স্যার। এত মজার খাবার দিচ্ছে, খাচ্ছে না। আমি হলে তো স্যার 2 বাটি খেয়ে ফেলতাম। আমার কিছু বলার নেই। আমারও না স্যার। আমার কি মনে হয় জানো? কি স্যার? এই যে বাচ্চাটা খাবার খাচ্ছে না, কেন জানো? কেন? ওর মধ্যে একটা জিদ তৈরি করছে। বাবা মা ওকে অ্যাটেনশন দিচ্ছে না, শুধু খেতে বলছে, কিন্তু খাওয়ার ইচ্ছা নেই। ও অ্যাটেনশন চাইছে। মানে বাচ্চাটিকে রাগ দেখানোর কারণে ও বিদ্রোহী হয়ে উঠছে, যার ফলে ও খাচ্ছে না। ঠিক আছে স্যার, আমারও স্যার ছোটবেলায় যখন আমাকে মারতো আমার খুব জেদ হইতো স্যার। একবার তো স্যার ভাবলাম যে বাড়ি থেকে পালিয়ে যাবো স্যার, কিন্তু স্যার পালিয়ে গিয়ে কোথায় খাবো কি করব এটা বুঝতে না পেরে আর পালাইনি স্যার। না না, পালিয়ে না গিয়ে ভালো করেছো। পালানোটা কোনো বড় কথা নয়। সারা। জি স্যার। একটা জিনিস তুমি খেয়াল করেছো? কি বিষয় স্যার? আমাদের এই নগরে কোথাও কোনো খেলার জায়গা নেই, কোনো পার্ক নেই। চারিদিকে অট্টালিকা অট্টালিকা। তাকিয়ে দেখো, বাচ্চারা আকাশ দেখতে পারে না, পাখি দেখতে পারে না, গাছ দেখতে পারে না, তারা ফড়িং দেখে না, প্রজাপতি দেখে না। তুই বুঝতে পারো কিরকম পরিবেশে বাচ্চারা মানুষ হচ্ছে। তার মধ্যে দূষণ, কি করে নিঃশ্বাস নেয় মানুষ এভাবে। দূষণ 2 প্রকারের, নিঃশ্বাস আর হচ্ছে শব্দ দূষণ। প্রচন্ড রকমের বাজে শব্দের মধ্যে প্রতিটি ছেলে প্রতিটি মেয়ে বড় হচ্ছে, খুব ক্ষতি হচ্ছে। আমাদের বাচ্চারা একটা ধ্বংসস্তূপের মধ্যে বড় হয়ে উঠছে। এনিওয়ে, তুমি এক কাজ করো, গার্ডিয়ানদের ডাকো, ওদের সঙ্গে কথা বলতে চাই। ওকে স্যার। জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। যেটা নোট করলাম আমরা ওদেরকে জিজ্ঞেস করতে হবে, বলতে হবে। নোট আমি টুকে রেখেছি স্যার। টুকে রেখেছো সব? পয়েন্টগুলো সব টুকে রাখছি স্যার। আমিও টুকে রেখেছি। রেলি চলে এসছে। আপনার দাঁড়ান, স্যার আসছেন। স্যার। হ্যাঁ, ওনারা চলে এসছে স্যার, আপনি সামনে আসেন। সরি, আপনাদেরকে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু বিষয়টা আপনাদের জানা দরকার। সমস্যাটা কিন্তু আপনাদের। মানে আমরা? বাচ্চা তো বাচ্চাই, তার সামনে আপনারা কেউ অ্যাটেনশন দিচ্ছেন না। স্বামী স্ত্রী ঝগড়া করছেন, বাচ্চাকে বকছেন, খাওয়ার জন্য পিড়াপিড়ি করছেন, রাগ দেখাচ্ছেন, ও তো বিদ্রোহী হয়ে উঠছে। এরকম আরো অনেক প্রবলেম।
বাচ্চাদেরকে অ্যাটেনশন দিন, যত্ন নিন, ভালো করে খেয়াল করুন কি চায় ওরা। দেখবেন বাচ্চাটা না আপনাকেও ছাড়িয়ে যাবে একসময়। বুঝতে পেরেছেন? স্যার, আপনার কথা শুনে বুঝতে পারছি মানে ভুলটা আমাদেরই। আসলে আমাদেরই ভুল। বাচ্চাদেরকে বড় করার ব্যাপারে আমাদের আরো অনেক মনোযোগী হওয়া দরকার ছিল। ঠিক তাই, তবে আরো আছে। আপনারা শিশুদেরকে সময় দিচ্ছেন না, বন্ধুর মতো আচরণ করছেন না, তাই শিশুটি কিন্তু আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। আর আপনারা বাচ্চাকে খাওয়া নিয়ে তো জোরাজুরি করেন কেন? হ্যাঁ, খিদা পেলে ও এমনিই খাবে। আমার তো এখনো খিদা পেলে আমি কুই কুই করি, তখন আম্মা খাওয়া দেয়। কিন্তু আমার বাবুর সমস্যা তো জটিল। ওকে মনে হয় মডার্ন ভাইরাসে ধরেছে, সে মোবাইল ছাড়া খাবেই না। আপনি মোবাইল ব্যবহার করা বন্ধ করে দিন, আগে আপনার অভ্যাস বদলান, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এক্স্যাক্টলি। স্যার, আমরা পরিবর্তন হলে আমাদের বাচ্চারা ঠিক হয়ে যাবে। আপনাদেরকে পরিবর্তন হতে হবে, বাচ্চাদেরকে বুঝতে হবে। কতবার বলবো, আমরা অনুসন্ধানের টিম, বাড়ি বাড়ি গিয়ে আমরা অনুসন্ধান করেছি, আমরা এটা বুঝতে পেরেছি সমস্যাটা কি। ঠিক আছে, ঠিক আছে, আপনারা যান, বাচ্চাদের খেয়াল রাখুন। আমরা রহস্যের সমাধান পেয়ে গেছি। থ্যাংক ইউ স্যার। 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 থ্যাংক ইউ। আমাদের হ্যাঁ, আমরা জানি কোথায় শুরু করেছিলাম, কোথায় জানি যাওয়ার কথা ছিল। মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ। ওকে স্যার, এখন স্যার আমরা জানবো ওরা এই বছর স্যার কি কি নিয়ে কাজ করেছে, কিভাবে কাজ করেছে, কিভাবে ওদের যাত্রা শুরু, এগুলো স্যার আমাদের জানা দরকার। তার মানে মেরিল এবং স্কয়ার টয়লেট্রিজ বাচ্চাদের ভবিষ্যৎ নির্মাণে কি কি কাজ করছে এটা আমাদের জানতে হবে। এক্স্যাক্টলি। চলো যাই, জেনে আসি। জি স্যার। দেখি। শিশুর সুস্থ এবং সুন্দর ভবিষ্যতের জন্য আবারও আয়োজন করা হয়েছে মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ 2023। দেশের 1 নম্বর এবং যুগ যুগ ধরে মায়েদের ভরসার বেবি গ্রুমিং ব্র্যান্ড মেরিল বেবি। মেরিল বেবি 2004 সাল থেকে আয়োজন করে আসছে এই ক্যাম্পেইন, যেখানে অংশগ্রহণকারী বাবা মায়ের আদরের সন্তানের ভবিষ্যতের জন্য মেরিল বেবি ব্যবস্থা করেছে শিক্ষা বিমার। সেই ধারাবাহিকতায় এবার জানতে চাওয়া হয়েছিল শিশুকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। বাবুর ত্বকের পাশাপাশি ওর ভবিষ্যতের কথাও ভাবে মেরিল বেবি, তাই আবারও এলো মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ 2023। মেরিল বেবি লোশনের প্যাক কিনে অংশগ্রহণ করুন আর জিতে নিন 10 লক্ষ টাকার শিক্ষা বিমা। আসসালামু আলাইকুম, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড থেকে নিশি বলছি। আদরের শিশুকে নিয়ে বাবা মায়ের স্বপ্ন পরিকল্পনার শেষ নেই, তাই আমাদের কাছে আসতে থাকে একের পর এক অসংখ্য পরিকল্পনার কথা। বাবা মায়ের কোনো স্বপ্নই ছোট নয়, কিন্তু প্রতিযোগিতার কারণে সবাইকে তো নির্বাচন করা সম্ভব নয়, তাই শুরু হয় যাচাই বাছাই। মেরিল বেবির প্রাথমিক পর্যায়ে বিচারক টিম লাখো উত্তর পড়ে সেখান থেকে বাছাই করেন 100টি উত্তর। এরপর শুরু হয় চূড়ান্ত পর্যায়ের নির্বাচন প্রক্রিয়া। সম্মানিত বিচারক প্যানেলে ছিলেন লেখক আনিসুল হক, মনোবিজ্ঞানী মেহতাব খানম এবং অভিনেত্রী ও মেরিল বেবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নুসরাত ইমরোজ তিশা। সোনামণির সুন্দর ভবিষ্যৎ গড়তে আপনি কি কি প্রস্তুতি নিচ্ছেন? প্রশ্নটি খুব সুন্দর এবং এর উত্তরে অসংখ্য বাবা মা তাদের স্বপ্নগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। অনেক লেখা পাঠিয়েছেন, লক্ষাধিক আমরা এন্ট্রি পেয়েছি এবং বাংলাদেশের বাবা মায়েদের স্বপ্নের এক একটা ফুল বাগান এই চিঠিগুলোর ভিতরে ছিল। এগুলো পড়তে পড়তে খুব ইমোশনাল হয়ে গিয়েছি। আমি আমার নিজের সন্তানকেই কল্পনা করা শুরু করেছি এবং মনে হচ্ছে যে আমার সন্তানের জন্য আমি যে সকল প্ল্যান করছি সবকিছুই মিলে যাচ্ছিল। প্রতিটি বাবা মাই চান তার সন্তান সুন্দরভাবে বেড়ে উঠুক এবং মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যতের যে উদ্যোগ, তারা কিন্তু চাইছে বাচ্চাদের নিয়ে বাবা মায়ের সেই স্বপ্নগুলো বোঝার। আমরা দেখেছি যেন স্বপ্নটা, বাবা মার স্বপ্নটা সন্তানের উপর চাপিয়ে দেওয়ার কথা না থাকে। আমি বাবা মার উদ্দেশ্যে বলবো তারা যেন বাচ্চাদের কথাগুলো শোনেন। আমি পার্সোনালি সবসময় চেষ্টা করি আমার সন্তানকে সময় দিতে, তার কথাগুলো শুনতে,
সে কি হতে চায় সেটাই আমার মুখ্য বিষয় হয়ে থাকে। আমরা বিচার করতে গিয়ে নিশ্চয়ই গলদঘর্ম হয়েছে, এতগুলো এন্ট্রি। আমার কাছে তো সবাই উইনার, কিন্তু তারপরেও আমাদের সীমাবদ্ধতা আছে। তাদের মধ্যে থেকে আমরা 5টা খুঁজে নিয়েছি। এখান থেকে অন্তত 5000 জনকে পুরস্কার দেওয়া যেত। কাজেই যারা বিজয়ী হচ্ছেন তারা প্রকৃতই ভালো লিখেছেন এবং প্রকৃতই যোগ্য এবং সৌভাগ্যবান। এই 5 জনকে আমরা বেছে নিয়েছি, তাদের সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্যই 10 লাখ টাকা করে শিক্ষা বীমা দেওয়া হবে। বাংলাদেশের সব শিশুরই জন্য বাংলাদেশটা সুন্দর হয়ে উঠুক এবং সব শিশুর কল্যাণ হোক, সব শিশুর ভবিষ্যৎ ভালো হোক, কারণ শিশুরাই জাতির ভবিষ্যৎ। শিশুদের ভবিষ্যৎ ভালো হলে দেশটাই সুন্দর হয়ে উঠবে। অবশেষে আমরা পেয়েছি আমাদের চূড়ান্ত 5 বিজয়ী। এই 5 পরিবারের 5 জন শিশু প্রতিজন পাবে 10 লক্ষ টাকার শিক্ষা বীমা। কে সেই সৌভাগ্যবান জানবো আজ। আসুন আসুন। এ কি, এ কোথায় নিয়ে এলে? এখানে কি অনুষ্ঠান হবে নাকি? স্যার এখানেই তো মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ 2023-এর অনুষ্ঠান হবে। আরে কি করে হবে? এখানে কোনো টেবিল চেয়ার নেই, কেউ কি স্যার কিছু বুঝতে পারছি না। আপনি ইদানিং বারবার চশমা ভুলে যাচ্ছেন। চশমা ছাড়া আপনি কিছুই দেখতে পান না। সামনে অসংখ্য অডিয়েন্স বসে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি সব লোকজন এসছে নাকি? স্যার দূরে এটা দিয়ে দেখা যায় না, এটা ম্যাগনিফাইং গ্লাস, বাইনোকুলার দিয়ে দূরে দেখতে হয় স্যার। অনুষ্ঠান শুরু হচ্ছে না কেন? আমার মনে হয় উপস্থাপক জ্যামে আটকা পড়ে বসে আছে, এই জন্য শুরু হচ্ছে না। তাহলে কি হবে? কি জানি, অনুষ্ঠান হবে না স্যার। অনুষ্ঠান হবে না। আচ্ছা সারা, হ্যাঁ তোমাকে দেখতে অনেকটা মৌসুমী মৌয়ের মতো লাগছে। হ্যাঁ, তুমি এক কাজ করো না, তুমি আজকের উপস্থাপনা করে দাও। না না স্যার, না আমি এমডি সাহেবকে বলে দেবো যে চেকটা তোমার নামে দিয়ে দিতে। চেকের নাম শুনে খুশি হয়ে গেছে, চেকটা দিয়ে দেবেন প্লিজ। ওকে স্যার, ও পারবে না। হ্যাঁ তুমি তাহলে শুরু করো, কাকে কাকে ডাকবে বক্তৃতা শুনি, আমরা পাশে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার ডাকো 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 ডাকো। ইয়েস স্যার, ইয়েস স্যার। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ 2023-এর আজকের আয়োজনে। এবং আমি শুরুতেই মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই স্কয়ার টয়লেটিস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মালিক মোহাম্মদ সাইদ স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। মেরিল বেবি প্রোডাক্টগুলি তৈরি শুরু হয়েছিল আজকে থেকে 35 বছর আগে। তখন স্কয়ার ফার্মাসিউটিক্যালের একটা ডিভিশনে আসলে এই প্রোডাক্টগুলি তৈরি হতো। সেই একই যত্ন নিয়ে ওষুধের মতো করে যে প্রোডাক্টগুলি তৈরি হতো, সেটা একই যত্ন নিয়ে আসলে আজকে অনেক বড় পোর্টফোলিও। বিদেশি অনেক ব্র্যান্ড থাকার পরেও বাংলাদেশের ম্যাক্সিমাম প্যারেন্টস তাদের বাচ্চাদের জন্য, শিশুদের জন্য এই মেরিল বেবির উপরে আস্থা রাখে। স্কয়ার টয়লেট্রিজ তার জার্নিতে অনেকগুলি ক্যাটাগরিতে এরকম ইম্পোর্ট সাবস্টিটিউট অনেকগুলি ব্র্যান্ড তৈরি করেছে। সারা বাংলাদেশের যে কোটি কোটি ভোক্তা আমাদের প্রোডাক্টগুলির উপরে ভরসা রাখে, স্কয়ারের কোয়ালিটির উপর ভরসা রাখে, তার জন্য এই ভোক্তাদের জন্য, তাদের বিবেচনার জন্য, তাদের সচেতনতার জন্য আমি আবার আমাদের ভোক্তাদের জন্য একটা তালি দেওয়ার অনুরোধ করছি। আমরা আসলে আমাদের নিজেরা যেটা আসলে করতে পারি না সেটাই বোধহয় আমরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। একটু আগে সেরকমই আমরা দেখছিলাম। এবং এই প্রেশারটা অনেক সময় আমরা হয়তো বুঝিও না যে কিছু জিনিস আমরা হয়তো একটু আতঙ্কিত হয়ে যাই যখন বাচ্চাদের হাতে নতুন কিছু দেখি। স্ক্রিন টাইম নিয়ে আমাদের কমপ্লেইন হয়, কিন্তু আমরা আসলে বোঝার চেষ্টা করি না যে আমাদের থেকেই বাচ্চারা শেখে, ফ্যামিলিতেই সবচেয়ে বড় শিক্ষাটা হয়। সো আমরা যদি একটু স্ক্রিন টাইম কন্ট্রোল করার চেষ্টা করি, বাচ্চাদের মধ্যেও কিন্তু সেটার একটা সচেতনতা চলে আসবে। আমাদের লাইফস্টাইল যদি একটু পরিবর্তন হয়, আমরা যদি একটু অ্যাটেনশন দিতে পারি বাচ্চাদের দিকে, তাহলে বাচ্চারা কিন্তু বাচ্চাদের মতো করেই গড়ে উঠবে। সব প্রজন্মেরই বিভিন্ন রকম চ্যালেঞ্জ থাকে, সেগুলি মোকাবেলা করার সুযোগ আছে। আজকে এই যে আমরা অনুষ্ঠান করছি আদরে গড়া ভবিষ্যৎ, এই আদরে গড়া ভবিষ্যৎ আমরা মনে করি স্কয়ার টয়লেট্রিজ থেকে যে এটা শুধুমাত্র একটা ইভেন্ট না। আমরা প্রতিবার যখন করি আমরা আসলে চিন্তা করি যে বাচ্চাদের জন্য আমাদের যে কমিটমেন্ট সেটা যেন আরও ভালো করে আবার ছড়িয়ে যায়। আমরা, আপনারা জানেন যে প্রায় 12 বছর ধরে আমরা একটা কেয়ার লাইন চালাই, যেখানে ডক্টর মেহতাব খানমের আন্ডারে ট্রেইনড একটা প্যানেল অফ কাউন্সিলর আছে, যারা মায়েদেরকে মানসিক বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করে থাকে। এছাড়া ওখানে ডক্টর আছে, বিনামূল্যে মা এবং শিশুদের আমরা ডাক্তারি সেবা দিই। এই যে আমাদের প্রচেষ্টা, এই প্রচেষ্টার মাঝখানে আমরা আরও খুঁজে বের করার চেষ্টা করেছি যে আর কারা আছে বাচ্চাদের নিয়ে কাজ করে। আজকে আমরা এরকম আরও 3টা প্রতিষ্ঠানকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রয়াস, যারা বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে,
জাগো ফাউন্ডেশন, যারা আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের এডুকেশন নিয়ে কাজ করে, এবং সোনামণি নিবাস, যেটা মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ারের আন্ডারে। ওনাদের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন, আমার মনে হয় ওনাদের জন্য একটা তালি হতে পারে, ওনারা অ্যামেজিং কিছু কাজ করছেন। আমাদের এখানে আজকে যেই আদরে করা ভবিষ্যতের যেই প্রায় 1 লক্ষ পার্টিসিপেন্ট থেকে আজকে এখানে 100 জন আছেন, তাদের থেকে 5 জন যারা বিজয়ী হবেন তারা আসলে 10 লাখ টাকার একটা এডুকেশন ইন্স্যুরেন্স পাবেন, এবং সেটাতে আমাদের সাথে পার্টনার হিসেবে আছে গার্ডিয়ান ইন্স্যুরেন্স। এই সামগ্রিক যেই আমাদের চেষ্টা, আমাদের লক্ষ্য হচ্ছে আমরা বাচ্চাদের জন্য একটা সুন্দর পরিবেশ গড়ে তুলব। সবাই মিলে আমরা যদি এই পরিবেশটা গড়ে তুলতে পারি তাহলে আসলে আরও সুন্দর একটা নতুন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ, অনুষ্ঠান উপভোগ করি। বাহ 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 বাহ, সিওও সাইদ সাহেবকে অনেক ধন্যবাদ, উনি অনেক দামি দামি কথা কিন্তু বলেছেন, অনেকে ধন্যবাদ দিয়েছেন। আচ্ছা, বাচ্চাদের এত যে সমস্যা, এটা কি সমাধান করা সম্ভব? অবশ্যই সম্ভব স্যার। এই যে বাচ্চারা খায় না, এর জন্যই স্যার সব সমস্যা। এই দেখেন স্যার, না খেয়ে কি সুন্দর কান্না করছে, ওয়াও ওয়াও করে। আচ্ছা, তোমাকে কে বললো যে ওরা কান্নাকাটি করছে না খাওয়ার জন্য? আপনারা যারা আছেন ওদেরকে অ্যাটেনশন দিন, ওরা চুপ হয়ে যাবে, আদর করুন, ঠিক আছে? এক্স্যাক্টলি, অ্যাটেনশন প্রবলেম। এত সমস্যা যে আছে সেগুলো সমাধান কিভাবে সম্ভব? স্যার, আমার মাথায় একটা আইডিয়া আছে। কি বলো? মানে আমার মনে হয় ম্যাজিশিয়ানরা সব সমস্যার সমাধান করে দিতে পারে। যেমন ধরেন যে কখনো শূন্যে ভাসতে পারে, আবার কাউকে ভ্যানিশ করে দিতে পারে। সো আমার মনে হয় ম্যাজিশিয়ান হলে আসলে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এটা স্যার সত্যি কথা স্যার। আমি স্যার দেখি স্যার, ম্যাজিশিয়ানরা পুরো একটা কাঁঠাল খেয়ে ফেলে, আবার কাঁঠালটা বের করে নিয়ে আসে। আচ্ছা, কাঁঠাল ছাড়া অন্য কোনো ফল তুমি পেলে না? এই শোর পরে তোমার জন্য 2টা কাঁঠাল দেবো আমি, যাও। আচ্ছা, এরকম ম্যাজিশিয়ান আছে? জি স্যার, আমার পরিচিত একজন ম্যাজিশিয়ান আছে, আপনি বললে আমি তাকে একটা ফোন করতে পারি। প্লিজ প্লিজ। হ্যালো হ্যালো, ম্যাজিশিয়ান যুবরাজ? জি বলছি। আচ্ছা, আপনি একটু আমাদের রহস্য অনুসন্ধান অফিসে চলে আসুন। আমাদের বস মানে গোয়েন্দা শমশের আলী ফ্রম ঝালকাঠি, জি, তিনি আপনাকে খুঁজছেন। আমি আপনাদের কাছেই আছি, এখনই আসছি। হ্যালো, নাইস টু মিট ইউ। হ্যালো, ম্যাজিশিয়ান যুবরাজ, নাইস টু মিট ইউ। শমশের আলী ফ্রম ঝালকাঠি। থ্যাংক ইউ সো মাচ। শেষ পর্যন্ত ম্যাজিশিয়ানকে ফোন করেই ছাড়লেন। অনেক সমস্যার সমাধান করবেন। আমি অলরেডি ম্যাজিকের মাধ্যমে সেগুলো টের পেয়ে গেছি। আপনারা খুবই সমস্যার ভিতরে আছেন। আপনারা কি সমস্যার সমাধান চাচ্ছেন? অবশ্যই। সমাধান তো চাইছি। সব সমস্যার সমাধান হচ্ছে একমাত্র এই সমস্যাগুলোকে ভ্যানিশ করে দেওয়া। আচ্ছা, আমি কি এই মুহূর্তে সেরকম কিছু একটা করব? মানে আমাদেরকে ভ্যানিশ করে দেবেন? না, আপনাদেরকে না, সমস্যাগুলোকে আমি ভ্যানিশ করে দেব। ওকে, তাহলে আপনি একটু আমার সামনে চলে আসুন। ওকে, আর আমি আমার সহকারীকে একটু অনুরোধ করছি টেবিলটা নিয়ে আসার জন্য। সো আমার হাতে একটি ট্রে আছে, কেমন? আপনাকে যেটা করতে হবে, এই ট্রেটা একটু ধরতে হবে। ওকে, থ্যাংক ইউ। এখানে খাওয়া আসবে, খাওয়া। জি স্যার, ট্রে দিয়েছে, এরপর খাওয়া দিবে। হ্যাঁ, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমি এই মুহূর্তে একটা ভ্যানিশ করব। কি ভ্যানিশ করবো জানেন? আমি হাতি ভ্যানিশ করব। এই হাতিটা হচ্ছে এই যে দেখুন, এই হাতিটাকে এবার আমি ভ্যানিশ করে দিব। আমি ভ্যানিশ করতে পারি ভাই? তার জন্য দেন ওটা আমাকে। হ্যাঁ হ্যাঁ, হাতিটা কই? হাতিটা এই যে আমার হাতি। স্যার, আপনি কবে ম্যাজিশিয়ান হয়ে গেলেন? ওকে, তার জন্য আমি 2টি ফ্রেম নিয়ে এসেছি, কেমন? একটি ফ্রেমকে আমি ঠিক এই বরাবর রেখে দিচ্ছি। এবার এই হাতিটাকে আমি ঠিক ফ্রেমের মাঝ বরাবর রেখে দিচ্ছি, কেমন? এরপর সবার শেষে আরেকটি ফ্রেম, এটাকেও আমি ঠিক এখানে বসিয়ে দিলাম। এবার আমি ভ্যানিশ করে দিব। সো তোমরা রেডি? রেডি। ওকে, রেডি? 1 2 and 3 ভ্যানিশ। এ বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাচ্চারা এবার আমার জাদু দেখো। এবড়াকা ডেবড়া, জাদু কর। এইভাবে হলে কিভাবে হবে বলেন? আচ্ছা, আমি আবার চেষ্টা করছি, কোনো ব্যাপার না। আমি এটাকে ঢেকে দিচ্ছি, হাতি এবং ফ্রেম। আমি প্রথমে ফ্রেমটাকে রেখে দিচ্ছি, কেমন? এরপর দ্বিতীয় ফ্রেমটাকেও আমি ঠিক একই জায়গায় রেখে দিলাম। এরপর আমি কি করব বলো তো? হাতিটাকে ভ্যানিশ করব, রাইট? ওকে, সো সবাই চোখগুলো বড় বড় করে দেখো, হাতিটা এখানে আছে। রেডি? 1 2 and 3 ভ্যানিশ। ও, এটা দেখো নি,
ওকে খোলো 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 দেখি দেখি ভেরি দেখি নাই তো। থ্যাংক ইউ সো মাচ। আমি কি এখন আপনাকেও ভ্যানিশ করে দিব? না থাক স্যার, বাবা যাই স্যার। আমাদেরকে ভ্যানিশ করে দেবে বাবা, দরকার নেই। ওকে সো আমি জাদু শিল্পী যুবরাজ, বিভিন্ন সমস্যা খুঁজে বের করে সমাধান করাই হচ্ছে আমার কাজ। সো আমি অলরেডি টের পেয়ে গিয়েছি যে এখানে অনেক মায়েরা আছে যারা শিশুদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আমি একজন মাকে অনুরোধ করব তার বাচ্চাকে নিয়ে মঞ্চে চলে আসার জন্য, প্লিজ। ওকে ওকে, তুমি আমার কাছে চলে আসো, তুমি এখানে দাঁড়াবে। থ্যাংক ইউ। ওকে, এবং আপনি আমার ডান দিকে চলে আসবেন। কি নাম আপনার? কেমন আছেন? আচ্ছা, ভালো না, বাচ্চাদেরকে নিয়ে। ওকে, কোনো ব্যাপার না। আপনি তো আপনার বাচ্চার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, এগুলো সমাধান খুঁজছেন, তাই না? তার আগে যেটা করতে হবে, আমার কাছে একটি টেবিল আছে, কেমন? আমি এই টেবিলটাকে পুরোটাই খালি দেখিয়ে নিচ্ছি, ফাঁকা, একটা কাপড় দিয়ে ঢাকা আছে, রাইট? আপনাকে যেটা করতে হবে আপা, এই দুই কর্নারটা ধরতে হবে। ওকে, এবং আমি এই বাকি দুই কর্নার ধরে নিচ্ছি। থ্যাংক ইউ। রেডি? ছোট বন্ধুরা, তোমরা সবাই রেডি? আমার সাথে ম্যাজিকের মন্ত্র পড়ো। 1 2 3। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের শিশুদের এই সমস্যাগুলো ঠিক টেবিলের মতো করেই কিন্তু ঝুলে আছে, এইগুলো সমাধান করতে হবে। আমি একজন ম্যাজিশিয়ান হিসেবে তো সকল সমস্যার সমাধান করতে পারবো না, তবে কি করা যায়, শিশুর ত্বকের যত্নের একটি সমস্যার সমাধান আমি কিন্তু করতে পারি। আর তার জন্য আমি আমার সহকারীকে অনুরোধ করছি আমার বাটিটা নিয়ে আসার জন্য একটা। ওকে, সো আমার হাতে আছে একটি খালি বাটি। তোমার নাম? আরহাম। বাহ, খুব সুন্দর নাম। ওর জন্য আমরা একটা হাততালি দিই সবাই, ছোট্ট বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ। আরহাম, তোমাকে যেটা করতে হবে, এই বাটিটাকে এভাবে ধরতে হবে, কেমন? এরপর আমি আরেকটি বাটি দিয়ে আমি সুন্দর করে খালি বাটিটা দিয়ে ঢেকে দিচ্ছি, কেমন? এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের কি ম্যাজিকের মন্ত্রটা মনে আছে? সেটা কি বলো তো? 1 2 3। দেখি তো কি চলে আসে। ওকে, রেডি? ওকে, এবং এখানে চলে আসলো মেরিল বেবি লোশন, যেটা শিশুদের ত্বকের যত্নে সহযোগিতা করে, কেমন? সো আমি জাদুশিল্পী হিসেবে তো এটা খুব সহজেই বানিয়ে ফেললাম। তো পুরো প্রক্রিয়া কি আমরা একটু আমাদের এবিতে দেখি, টিভিতে? মা, তোমাকে কত আদর করো, কত ভালোবাসো, কিন্তু তুমি কেন বুঝো না? এই বড়দের লোশনটা দিলে না আমার অনেক র্যাশ হয়, লাল লাল হয়ে যায়। আমার দুধটাতে এই বড়দের দুধটা ঝাল লাগে তো। জামাতে আমাকে পুতুলের মতো লাগে, সাথে অনেক গরমও লাগে। আমি তো ছোট্ট, এখনো বলতে পারি না। কেন বুঝো না আম্মু? বাচ্চাদের ত্বক থেকে শুরু করে চুল, দাঁত সবকিছুই বড়দের থেকে আলাদা। এভাবে ওরা বলতে পারে না, তাই বুঝে নিতে হয় আমাদেরই। বাবা মায়ের এই বুঝে ওঠাটাকে আরো সহজ করে তুলতেই বাংলাদেশে যাত্রা করে মেরিল বেবি, শুধুই বেবিদের কোমল পরিচর্যার জন্য। যাত্রা শুরুর পর থেকে একে একে মায়েদের হাতে তুলে দেয়া হয় বাবুর 5 গুণ পাতলা ত্বকের জন্য মেরিল বেবি লোশন, মেরিল বেবি সোপ, 0 ফ্লোরাইড সমৃদ্ধ বেবি টুথপেস্ট, আরও আছে বেবি শ্যাম্পু, বেবি অলিভ অয়েল, টপ টু টো ওয়াশ, বেবি পাউডার। মেরিল বেবি প্রতিটি পণ্যই তৈরি করে সর্বোচ্চ মান নিয়ন্ত্রণের মাধ্যমে শিশুদের যত্নের জন্য, তাদের সুস্থ সুন্দর একটা ভবিষ্যতের জন্য। এই ফ্যাক্টরিতে চাকরি করি, তাও তো 12 বছর। আমার মেয়ের নাম আয়ুষী, বয়স 4 বছর। আমি মা তো, তাই আমার সন্তানের ভালো দিকটা আমাকেই দেখতে হয়। আমি যখন ফ্যাক্টরিতে কাজ করি তখন মনে হয় আমি আমার সন্তানের জন্যই তৈরি করছি। বাচ্চাদের বিষয় তো,
খুব খেয়াল থাকা লাগে। শিশুর প্রথম দিন থেকেই যেন সে সঠিক যত্নটা পায়, সে লক্ষ্যেই মায়েদের আস্থা মেরিল বেবি। কারণ 0 থেকে 6 গড়ে ওঠার সময়, তাই শুধুই মেরিল বেবি পণ্য। বাহ, ভেরি গুড। আমার কি মনে হচ্ছে জানো সারা, জি স্যার, আমি যদি আমার ছোটবেলায় মেরিল প্রোডাক্টগুলো পেতাম না, তাহলে আমার দাড়ি পাকতো না তো তাদের। আমি মনে করছি যে এখনই আমি আবার মেরিল ব্যবহার করা শুরু করি। স্যার এটা তো বাচ্চাদের প্রোডাক্ট, শিশুদের জন্য। আমি বাচ্চা হয়ে গেলাম, অসুবিধা কি? হ্যাঁ বলো। স্যার সারা প্লিজ আর কোনো নতুন অ্যাসাইনমেন্ট না, অনেক টায়ার্ড স্যার আমি। স্যার আমার ছুটি লাগবে, আমি আর নতুন কোনো অ্যাসাইনমেন্টের মধ্যে নাই স্যার। কেন 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 ছুটি লাগবে কেন? স্যার আমার একটু রিক্রিয়েশন দরকার স্যার, কারণ স্যার প্রতিটা কেস সলভ করতেছে আমার প্রচুর ব্রেন খরচ হয়। এক একটা কেসে প্রায় আমার 2.5 কেজির মতো ব্রেন খরচ হয়ে যাচ্ছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে 2.5 কেজি চলে গেছে এখান থেকে, একদম ছোট হয়ে গেছে মাথাটা, শ্রিঙ্ক করে যাচ্ছে। বিনোদন দরকার, রিক্রিয়েশন দরকার পৃথিবীতে। শুধু বাচ্চাদের খেয়াল করলে হবে না, বাচ্চাদের নিয়ে বেড়াতে যেতে হবে, ওদেরকে সময় দিতে হবে, আনন্দ গানে ভরে তুলতে হবে, তাই না? একদম। এক মিনিট আমার কাছে একটা ফোন এসছে, আমি একটা ফোনটা ধরে নিই। হ্যালো, স্পিকিং, শামসুর আলী, বিখ্যাত গোয়েন্দা ঝালকাঠি। ও আচ্ছা, তাই নাকি? আছে নাকি? হ্যাঁ, বাহ বাহ বাহ, হ্যাঁ আমরা আসছি। কে স্যার? আমাকে অঞ্জন চৌধুরী সাহেব নিজে ফোন করেছিলেন। আমরা বলছেন অনুষ্ঠানে ফিরে যেতে, এখানে নাকি এখন অনেক বিনোদনের ব্যবস্থা আছে, রিক্রিয়েশন আছে। খাবারের নিয়ে ডিনার আছে, চলো। আরে ডিনার তো আছে পরে, শুধু খাওয়া খাওয়া। চলো এখন বিনোদন ধর্মী অনুষ্ঠান, চলো চলো। বলো না, বলো তো পাপা পাপা মাপা ধাপা রে গা মামা মা গা। ভেরি গুড। গোলা ব্যাং, তুমিও বলো। দাদা রে সানি রে সানি ধানি সানি পা। কলোয়াতি গানের শেষে নানা রকম তাল শুনিয়ে দাও, শুনিয়ে দাও, শুনিয়ে। ধা দিন ধিন ধা, ধা দিন ধিন ধা, না তিন তিন তা, তেট দিন ধিন ধা। ধীরে ধীরে না তিম তা না তিম তা রে, তেরে না ধীরে 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 না তিম তা না তিম তা রে। বাবা, ভেরি গুড।
তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাটিমা টিম টিম। হাটিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাটিমা টিম টিম। হাটিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাটিমা টিম টিম। সবটার ডাক্তার, মাথা ভরা ডাক্তার, খিদে পেলে পানি খায় চিবিয়ে। চেয়ারেতে রাত দিন বসে কোণে 2-3 পরে বই আলোটারে নিবিয়ে। ইয়া বড় গোপতার, যার জুড়িদার শুলে তার ভুঁড়ি থাকে আকাশে। নুন দিয়ে খাই পান, সারাক্ষণ গায়ে গান, বুদ্ধিতে অতি বড় আকাশে। রোগী এলে ঘরে তার খুশিতে সে 4 বার বসে দেয় ডন আর কুস্তি। তারপর রোগীটার গোটা 2 চাটি মারে, যেন তার সাথে কত দোস্তি। ম্যালেরিয়া হলে কারো নাহি আর নিস্তার, ধরে তারে কেঁচো দেয় গিলিয়ে। আমাশয় হলে পরে 2 হাতে কান ধরে পেটটারে ঠিক করে গিলিয়ে গিলিয়ে। কলেরার রোগী এলে দুপুরের রোদে ফেলে দেয় তারে কুইনিন খাইয়ে। তারপরে 2-3 পচা জলে তার পিন ঢেলে তারে দেয় শুধু নাইয়ে। ডাক্তার সবটার নাম ডাক খুব নামে গাও থরথরি কম্প। নাম শুনে রোগী সব করে জোরে কলরব, পিঠ টান দিয়ে দেয় লম্প। একদিন সকাল ঘটল কি জঞ্জাল, ডাক্তারে ধরে এসে পুলিশে, হাত কড়া দিয়ে হাতে নিয়ে যায় থানাতে। তারিখটা আষাঢ়ের 19-এ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ইনফরমেশন এসছে, আমি জেনেছি। হ্যাঁ ঠিক আছে এক মিনিট, থ্যাংক ইউ স্যার। আবার কি কোনো রহস্য খাবার নিয়ে? সেটা বলছি, কিন্তু এই যে সুন্দর নাচ দেখলাম, নৃত্যাঞ্চল এবং শামিমারা নিপা, একদম এ তো দুজনের জন্য একটা তালি দেওয়া উচিত না? অনেক জোরে একটা করা তালি দেওয়া হোক। স্যার একটা খুব বিশাল ব্যাপার ঘটছে জানো তো। কি স্যার? আজকের এই মেরিল বেবি অনুষ্ঠানে না এলে আমি তো জানতেই পারতাম। মানে আমাদের এই বাংলাদেশে অনেকেই বাচ্চাদের নিয়ে খুব কাজ করে যাচ্ছে, বাচ্চাদের হিতের জন্য, বাচ্চাদের ভালোর জন্য। খুব এক্সাইটিং না ব্যাপারটা? ভীষণ এক্সাইটিং ব্যাপার স্যার। মানে এই যে স্কয়ার টয়লেট্রিজ এবং মেরিল যেমন বাচ্চাদের কেয়ার করছেন, অনেক কিছু প্রজেক্ট নিয়েছেন, তেমনি বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান বাচ্চাদের জন্য অনেক এক্সাইটিং কাজ করে যাচ্ছেন। আমরা একটু দেখে নিই, জেনে নিই কারা কারা কি কি কাজ করছে, ঠিক আছে? এটাই কি তাহলে আমাদের নেক্সট মিশন? হ্যাঁ ওকে, চলো দেখি। দেখি স্যার।
সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে আমরা সব মা বাবাই স্বপ্ন সাজাই, কিন্তু সমাজের সব শিশুই কি সমান সুযোগ নিয়ে জন্মায়? খাবারের অভাব আছে যাদের, শিক্ষার আলো পৌঁছায় না তাদের দুয়ারে। পড়ালেখার স্বপ্নটা কি এই সব শিশুদের জন্য অধরাই থেকে যাবে? সাহায্যের হাত বাড়াতে 2007 সালে শুরু হয় জাগো ফাউন্ডেশনের। সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দিয়েছে বই খাতা, দিয়েছে বুক ভরা স্বপ্ন। সারা দেশে 11টি প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত হচ্ছে 4500টি শিশু। জাগো ফাউন্ডেশন বদলে দিয়েছে এই সব শিশুর ভবিষ্যৎ। একদিন এই শিশুদের হাত ধরে বদলে যাবে বাংলাদেশ। ধন্যবাদ জাগো ফাউন্ডেশনকে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সমাজে ওদের ডাকা হয় অনেক নামে, দেখা হয় বাঁকা চোখে, কিন্তু ওদেরও যে আছে একটি সুন্দর ভবিষ্যতের অধিকার। এই প্রত্যয়ে 2007 সালে শুরু হয় প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের। সর্বস্তরের বিশেষ শিশুদের শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি 11টি সেনানিবাসে এর কার্যক্রম বিস্তৃত করেছে। এখানে শিশুদের সমস্যা চিহ্নিত করে বিশেষ শিক্ষা ব্যবস্থা প্রদান করা হয়। শিক্ষার পাশাপাশি খেলাধুলা, কারিগরি বিদ্যার দিকেও এখানে সমানভাবে প্রাধান্য দেওয়া হয়। প্রয়াসের শিশুরা জয় করেছে বিশেষ অলিম্পিকের গোল্ড মেডেল সহ দেশে বিদেশের আরো অনেক পদক। বিশেষ শিশুরা সমাজের বোঝা নয়, এই সচেতনতা এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখার জন্য প্রয়াসকে ধন্যবাদ। মা বাবা আগলে রেখে একটু একটু করে বড় করে তোলেন নিজ সন্তানকে, কিন্তু সব শিশু এই ভাগ্য নিয়ে জন্মায় না। পিতৃমাতৃ পরিচয়হীন এই সব শিশু জানেই না মায়ের চুমু কেমন, বাবার আদর কেমন। তাদের একটি ঠিকানা দেওয়ার জন্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ অধিদপ্তর শুরু করে ছোট মণি নিবাস। পথে কুড়িয়ে পাওয়া, হাসপাতালে ফেলে যাওয়া অসহায় এই সব শিশুদের ঠিকানা এখন ছোট মণি নিবাস। এখানে শিশুদের পরম মমতায় পড়ালেখা, পুষ্টিকর খাবার, চিকিৎসা, খেলাধুলা সহ সার্বিক পরিচর্যা করা হয়। অসহায় অনাথ শিশুদের ঠিকানা হবার জন্য ছোট মণি নিবাসকে ধন্যবাদ। জাগো ফাউন্ডেশন, প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান, ছোট মণি নিবাসের এই অনুকরণীয় পথেই একদিন আমরা পাব দেশের প্রতিটি শিশুর সুন্দর ভবিষ্যৎ। সারা। জি স্যার। জ্যাকি, আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আমি এই অনুষ্ঠানে না এলে তো জানতেই পারতাম না যে আমাদের দেশে এরকম প্রতিষ্ঠান আছে, তারা বাচ্চাদের নিয়ে এত ভালো ভালো কাজ করছে। আমি তাদেরকে টুপি খোলা অভিনন্দন জানাতে চাই, স্যালুট করতে চাই। থ্যাংক ইউ স্যার। আপনি কিন্তু ঠিকই বলেছেন, আর আমাদের উচিত আমাদের শিশুদের জন্য এই পুরো পৃথিবীটাকে বাসযোগ্য করে তোলা। ভেরি ট্রু স্যার। একটা বিষয় বোধহয় আমরা মিস করে যাচ্ছি। এই খাবার না স্যার, অনুষ্ঠানে স্যার বাপ্পা মজুমদার এসেছে। বাচ্চা মজুমদার? স্যার বাপ্পা মজুমদার। বাঘা মজুমদার? ওহো স্যার, বাপ্পা মজুমদার। ও বাপ্পা মজুমদার, এক্স্যাক্টলি। গান গাইবে নাকি? গান গাবে স্যার। চলেন স্যার আমরা গানটা শুনি। শুরু হোক, শুরু হোক, শুরু হোক। প্লিজ স্যার। বাপ্পা মজুমদার? বাপ্পা মজুমদার। আরে বাপ রে বাপ, আমার ভীষণ প্রিয় শিল্পী। হ্যাঁ হ্যাঁ। যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই।
আর যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আর যে শিশু রেল লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণা ধারায়। রেল লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণা ধারায়। শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক, আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু হাসিয়ার গানে ভরেই যাক সব শিশুর অন্তর, প্রতিটি শিশু ফুলেল হোক সবার ভালোবাসায়। হাসিয়ার গানে ভরেই যাক সব শিশুর অন্তর, প্রতিটি শিশু ফুলেল হোক সবার ভালোবাসায়। শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক, আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু আপনি কি চমৎকার করে গাইলেন, একদম মনটা জুড়িয়ে গেল, খুব ভালো লাগছিল। আমি আপনার অনেক বড় একজন ফ্যান। অসাধারণ। এই যে গানের কথাগুলো আমরা শুনলাম, যে আজকে শিশুর জন্য আমরা একটা বাসযোগ্য জায়গা তৈরি করে রেখে যেতে চাই, সাজানো বাগান। আমরা সবাই বিশ্বাস করি এই কথাটা। নিশ্চয়ই আমি তো ভীষণভাবে বিশ্বাস করি। অনেক ধন্যবাদ বাপ্পা অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই সারা, জি আমি একটা ব্যাপার বুঝতেছি না, এত বড় একটা অনুষ্ঠান আর হোস্ট এখনো জ্যামে বসে আছে। স্যার বললেন না যে এমডি স্যার চেকটা আমাকে দেবেন, এটা মনে হয় হোস্টের কাছে পৌঁছে গেছে। ব্যাপারটা বুঝলাম না, তুমি হলে খাওয়ার জন্য, ও হচ্ছে চেক এবং পেমেন্টের জন্য, ব্যাপারটা কি? আচ্ছা এনিওয়ে, আমার মনে হয় চেকটা পাওয়া যাবে, ওতে এমডি সাহেবকে বলে দেওয়া হয়েছে। আমার মনে হয় কি জানো, যে ওই উপস্থাপক যে ছিল ও এখন বসে বসে রিল বানাচ্ছে, শর্ট তৈরি করছে, টিকটক করছে, ওই জন্যে এইটাতে ইন্টারেস্টেড না। আমি বাচ্চাদেরকেও বলি যে বেশি মোবাইল না, টিকটক না, রিল ভিডিও শর্টস এগুলোতে এনগেজ করবেন না, ওদেরকে বাড়তে দিন। তুমি অনুষ্ঠান চালিয়ে যাও, তুমি পেমেন্ট পাবে, কোনো অসুবিধা নেই।
আমরা একটু দর্শকরা আসলে গিয়ে বসি, কেমন? ঠিক আছে স্যার, দেখি কি হয়। স্যার চলা, চালিয়ে যাও। মানে চেকটা শিওর তো? হ্যাঁ, চেক 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 পাবে। চলো চলো চলো। চেক দিবে না, চেক দিবে শিওর না, তো স্যার? চেক দিবে না। হ্যাঁ, চলো চলো। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা একটু আগে দেখেছেন স্কয়ার টয়লেটিস লিমিটেডের মতো আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা আসলে শিশুদের সার্বিক বিকাশে কাজ করে থাকে। আমরা সেই সকল প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করতে চাই এবং সেই জন্য আপনারা সবাই জানেন যে আজকে আমাদের যে বিশেষ আয়োজন, সেখানে আমরা সম্মাননা জানাবো আদরে ভবিষ্যৎ গড়ার কারিগর 2023 এই শিরোনামে। এবং সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই স্কয়ার টয়লেটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী স্যারকে। একই সাথে আমন্ত্রণ জানাবো স্কয়ার টয়লেটিস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মালিক মোহাম্মদ সাইদ স্যারকে। একই সাথে আমন্ত্রণ জানাতে চাই মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ 2023-এর বিচারক মণ্ডলী যারা ছিলেন লেখক, কবি, কথা সাহিত্যিক এবং সাংবাদিক আনিসুল হক। আমন্ত্রণ জানাচ্ছি মনোবিজ্ঞানী ডক্টর মেহতাব খানম এবং একই সাথে 13 বার মেরিল প্রথম আলো পুরস্কার প্রাপ্ত অভিনয় শিল্পী এবং মেরিল বেবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের সবার ভালোবাসার নুসরাত ইমরোজ তিশাকে। প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা র্যামন ম্যাকশাইশাই পুরস্কার বিজয়ী জনাব করবি রাকশানকে। মঞ্চে আসছেন জনাব করবি রাকশান। আমরা সবাই জানি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করার জন্য জাগো ফাউন্ডেশনকে জানাই অভিবাদন এবং তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অঞ্জন চৌধুরী স্যার, ব্যবস্থাপনা পরিচালক স্কয়ার টয়লেটিস লিমিটেড। এবারে আমন্ত্রণ জানাবো 17 বছর ধরে দেশের অগণিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সর্বোত্তম বিকাশ নিশ্চিত করে চলা বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াসের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ আনোয়ারুজ্জামানকে। অনুরোধ করছি আমাদের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী স্যারকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এবারে আমন্ত্রণ যাকে জানাবো তার সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ছোটমণি নিবাস। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে। পুরস্কার তুলে দেবেন স্কয়ার টয়লেটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী স্যার। প্রিয় দর্শক, এখন সেই মাহেন্দ্রক্ষণ যেই মুহূর্তের জন্য আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ 2023-এর বিজয়ীদের নাম ঘোষণা করব। তার আগে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ 2023-এর ইন্স্যুরেন্স পার্টনার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিইও জনাব শেখ রাকিবুল করিম স্যারকে। অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। সম্মানিত বিচারক মণ্ডলীর বিবেচনায় এবারে যারা শিক্ষা বীমা পাচ্ছেন আমি তাদের নাম ঘোষণা করলে মঞ্চে চলে আসবেন। প্রথমে মঞ্চে আসছেন চট্টগ্রাম থেকে জয়ন্ত আচার্য। কংগ্রাচুলেশনস! তিনি পাচ্ছেন তার সন্তান সুদীপ্ত আচার্যের জন্য 10 লক্ষ টাকার শিক্ষা বীমা। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য, অর্থাৎ আমাদের যে 10 লক্ষ টাকার চেক, সেটি তুলে দেওয়ার জন্য আমি এবার অনুরোধ করব আমাদের সবার ভালোবাসার নুসরাত ইমরোজ তিশাকে। ভবিষ্যতের লক্ষ্য তার সন্তান এবং আগ্রহ নিজেই যেন নির্ধারণ করে নিতে তার এই প্রয়াস রাখতে তিনি চাচ্ছেন বলেই কিন্তু তার সন্তানকে তিনি সংস্কৃতি চর্চা করাচ্ছেন। আপনারা মঞ্চেই থাকবেন। আমি এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো বরিশাল থেকে আগত, বরিশাল থেকে কারা এসেছেন একটু হাত উঁচু করবেন? আচ্ছা, দেখা যাক, আমি ডেকে ফেলি। বরিশাল থেকে আগত মিজানুর রহমান, তিনি পাচ্ছেন তার শিশু ফায়াজ আল আরাফের জন্য 10 লক্ষ টাকার শিক্ষা বীমা। মিজানুর রহমান একজন গার্মেন্টস কর্মী হয়েও অল্প অল্প করে সঞ্চয় করে চলেছেন যাতে তার সন্তানকে নিজের মেধায় একদিন ডাক্তার হিসেবে তৈরি করতে পারেন। অভিনন্দন আপনাদেরকে। পুরস্কার তুলে দেবেন এবারে চেকআপ আনিসুল হক। এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো ঢাকা থেকে লিপি আক্তারকে। তিনি পাচ্ছেন তার সোনামণি
তাইবা ইসলাম আলিয়ার জন্য 10 লক্ষ টাকার শিক্ষা বীমা। তার হাতে চেক তুলে দেবেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিইও শেখ রাকিবুল করিম। এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো খুলনা থেকে আগত এম মঞ্জুরুল হাসানকে। তিনি পাচ্ছেন তার সন্তান সাইম হাসান রুশাবের জন্য 10 লক্ষ টাকার শিক্ষা বীমা। পুরস্কার তুলে দেবেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিইও শেখ রাকিবুল করিম। এবং সর্বশেষ যিনি এসেছেন ঢাকা থেকে, মেহেদি হাসান রাজীব, তিনি পাচ্ছেন তার সন্তান মাদিহা আর নিশার জন্য 10 লক্ষ টাকার শিক্ষা বীমা। কংগ্রাচুলেশন এবং চলে আসুন পরিবার নিয়ে মঞ্চে। অসংখ্য ধন্যবাদ। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের 10 লক্ষ টাকার শিক্ষা বীমা জেতায় আপনাদের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। এখন এই আনন্দঘন মুহূর্তটাকে আমি ফ্রেমবন্দি করতে চাই, কিন্তু আমি আমার গোয়েন্দা বস শমশের আলী ফ্রম জালুকাঠি তাকে খুঁজছি স্যার, এবং যার সঙ্গে আমার দ্বন্দ্ব এবং বন্ধুত্ব একই সাথে, মিস্টার জ্যাকি, প্লিজ মঞ্চে আসুন। একটা গ্রুপ ছবি নিতে চাই আমরা এই মুহূর্তে। একটা জোরে করতালি প্রত্যাশা করছি। পুষ্প, পায়রা এবং শিশুর হাসিতে ভরে উঠুক আমাদের পুরো পৃথিবী। বিদায় নিচ্ছি আজকের মতো। সবাইকে ধন্যবাদ জানিয়ে মেরিল আদরে গড়া ভবিষ্যৎ 2023-এর এই আয়োজন থেকে শুভরাত্রি।